আরে নেতাজিকে বিশ্বকে চেনাতে সরকারের দরকার হয় না। নেতাজি সুভাষচন্দ্র বসু তার কার্যকলাপের মধ্যে দিয়ে সারা বিশ্বে সমানভাবে মর্যাদা সম্পন্ন। আজাদিন ফৌজের কোট প্যান্ট পরার নেতাজি সুভাষচন্দ্র চলবে না, ধুতি পাঞ্জাবি পরা নেতাজি সুভাষচন্দ্র বসুকে তাকাতে হবে। এটা সেগ্রিগেট করা। নেতাজি সুভাষচন্দ্র বসু ইটসেলফ ফ্রিডম ফাইটার। এর প্রয়োজন অনুযায়ী ভারতবর্ষের সংবিধান যে রাইট দিয়েছে, রাইট টু লিভ, সেই রাইট টু লিভ অনুযায়ী তারা আন্দোলন নেমেছেন। আজকে তাদের উপর বর্বরচিত আক্রমণ করা হচ্ছে। আজকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, তৎকালীন বিরোধী দলের নেতা, সেই আন্দোলনের পাশে থেকে বলেছে আমরা সর্বোত্তর সমস্ত ধরনের সহযোগিতা করব, যোগ্যরা যাতে চাকরি পান। আজকে যোগ্যরা রাস্তায় বসে আছে। আমাদের বক্তব্য হচ্ছে যে এ যাবৎ কাল পর্যন্ত ছটা বেতন কমিশন পশ্চিমবঙ্গে কার্যকরী হয়েছে। প্রত্যেকটা বেতন কমিশনের ক্ষেত্রেই আপনার সংগঠনগুলো তারা তাদের মতামত দিতে পেরেছে, পে কমিশনের কাছে সাবমিশন দিয়েছে, ফিজিক্যালি ইন্টারভিউ দিয়েছে। সেই সুযোগ করা সেন্ট্রাল গভর্নমেন্টের ক্ষেত্রে যেমন জয়েন্ট কনসালটেটিভ মেশিনারি আছে, রাজ্যের ক্ষেত্রে সমান জয়েন্ট কনসালটেটিভ মেশিনারি গঠন করা। আমরা আর আমাদের যাতে ফিজিক্যাল আমরা ডকুমেন্ট সাবমিট করতে পারি সেই ব্যবস্থাও যেন করা হয়। এই যে সেন্সাসের কাজ হবে, সেন্সাসের কাজে যারা যাবেন প্রত্যেকে বলা হয়েছে মোবাইলে ডেটা আপডেট করতে। তাহলে 20 বছর আগের পে কমিশন, তখন তো মোবাইলের বিষয় ছিল না, ইন্টারনেটের বিষয় ছিল না। সরকারি কাজ করতে যাচ্ছি, মোবাইলটা আমার, ডেটাও আমাকে ব্যয় করতে হচ্ছে, কিন্তু সরকারি কাজটা করছি। তাহলে যদি ডেটাটা ব্যয় করতে হয়, তাহলে আমার কনজিউমার আইটেমের মধ্যে এখন ডেটাটাও ইনক্লুড হওয়ার প্রয়োজন। কনজিউমার প্রাইস ইন্ডেক্স ভারতবর্ষে এক জায়গা থেকে নির্ধারিত হয়, তার দ্বারাই সারা ভারতবর্ষ পরিচালিত। কি কেন্দ্রীয় সরকারি কর্মচারী, কি রাজ্য সরকারি কর্মচারী, সেইভাবে দিয়ে বোঝা। পেনশন কোনো দয়ার দান নয়। ভারতবর্ষের সংবিধান অনুযায়ী পেনশনটা আমার অধিকার, আমার কনস্টিটিউশনাল রাইট। নেতাজিকে নিয়ে যে কুরুচিকর মন্তব্য করা হল, তারপরে মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে ঘোষণা করলেন জনপ্রতিনিধিকে একটা করে সেবা কেন্দ্র করতে হবে, তার নাম দিতে হবে নেতাজি সুভাষচন্দ্র বসুর নামে। তাহলে নতুন নতুন কনসেপ্ট, নতুন নতুন থিওরি নামানো হচ্ছে, ইতিহাসটাকে ভুলিয়ে দেওয়ার প্রক্রিয়া, যাতে মানুষ শিক্ষিত হতে না পারে, যার জন্য শিক্ষা ব্যবস্থারও করা। মানে একদিকে বেসরকারীকরণ করার পথকে প্রশস্ত করা, আর শিক্ষার সাথে যারা যুক্ত, কি শিক্ষক মহাশয়, কি শিক্ষাকর্মী, কি ছাত্ররা, তাদের জীবন, তাদের ভবিষ্যৎ থেকে নষ্ট করে দেওয়ার যা যা পন্থা অবলম্বন করে যায়, সব ধরনের পন্থা অবলম্বন করা যায়। এখন একটি চর্চিত বিষয় রাজ্যের সপ্তম পে কমিশন। এই সপ্তম পে কমিশন কতটা সহজলভ্য হচ্ছে, সরলীকরণ হচ্ছে বলে মনে করছেন? বিষয়টা যদি একটু তুলে ধরে। প্রথম কথা, ঠিকই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, অর্থমন্ত্রী বাজেট পেশ করেছেন, তারপরে তারা প্রেস কনফারেন্স করেছেন, বলেছেন রাজ্য সরকারি কর্মচারীদের সপ্তম বেতন কমিশন গঠন করা হবে। সেই মতো 22শে জুলাই নোটিফিকেশন জারি করে 2657F সেই আদেশনামা অনুযায়ী একটা রেজলিউশন বের করে ফোরম্যান্সের একটা 7th পে কমিশন কমিটি গঠন করেছেন। তাতে টার্মস অ্যান্ড রেফারেন্স যেটা আছে, সেখানে প্রথম কথা বলা হয়েছে যে পে কমিশনের চেয়ারম্যান তিনি তার সুবিধা মতো যে কোনো জায়গায় অফিস খুলতে পারেন, কলকাতাও করতে পারে বা ক্যাপিটাল অফ ইন্ডিয়াতেও করতে পারে। আমাদের বিষয় এই কমিশনটা সপ্তম বেতন কমিশন রাজ্য সরকারি কর্মচারী, রাজ্য কোষাগার থেকে যাদের বেতন হয় তাদের জন্য। তাহলে পে কমিশনের অফিস যদি দিল্লিতে হয়, তাহলে সংগঠনগুলোর পক্ষ থেকে তো দিল্লিতে গিয়ে মেমোরেন্ডাম দেওয়া সম্ভব নয়। তাহলে কি তারা মেমোরেন্ডাম নিতে চাইছেন না? আবার বলা হচ্ছে সব সংগঠন বডিজের কাছ থেকে যাতে তারা মেমোরেন্ডাম সাবমিট করতে পারে। তারপরে দেখলাম ফার্স্ট পে কমিশন তারা একটা মিটিং করেছেন, তার মাঝখানে আবার কয়েকজন নাম করে পে কমিশনের চেয়ারপারসন চেঞ্জ হয়েছে, এবং প্রথম পে কমিশন প্রথম মিটিং করে তারা বলেছেন যে একটা ওয়েবসাইট দেওয়া হবে, সেই ওয়েবসাইটে সমস্ত পাবলিশ হবে, ডকুমেন্ট সাবমিট করতে হবে। আমাদের বক্তব্য হচ্ছে যে এ যাবৎ কাল পর্যন্ত ছটা বেতন কমিশন পশ্চিমবঙ্গে কার্যকরী হয়েছে। প্রত্যেকটা বেতন কমিশনের ক্ষেত্রেই আপনার সংগঠনগুলো তারা তাদের মতামত দিতে পেরেছে, পে কমিশনের কাছে সাবমিশন দিয়েছে, ফিজিক্যালি ইন্টারভিউ দিয়েছে। সেই সুযোগ করা। দ্বিতীয়ত, এই প্রথম পে কমিশন, যেই পে কমিশনে কোনো কর্মচারী প্রতিনিধি নেই। আমরা এই ডিমান্ড, আমরা চিঠি দিচ্ছি সরকারের কাছে যে কর্মচারী যদি প্রতিনিধি না রাখা হয়, তাহলে কর্মচারীদের উপর কথাটা বলবে কি? তাহলে সেন্ট্রাল গভর্নমেন্টের ক্ষেত্রে যেমন জয়েন্ট কনসালটেটিভ মেশিনারি আছে, রাজ্যের ক্ষেত্রে সমান জয়েন্ট কনসালটেটিভ মেশিনারি গঠন করা হোক। আমরা আর
আমাদের যাতে ফিজিক্যাল আমরা ডকুমেন্ট সাবমিট করতে পারি সেই ব্যবস্থা যেন করা হয়। কারণ এই যে নোটিফিকেশনটা করা আছে তার কিছু কিছু জায়গায় বিভিন্নভাবে বিষয় যেগুলো আমাদের বড় প্রশ্নের সম্মুখীন রাখছে, যেমন 2.3 টু রিভিউ দ্য ডিয়ারনেস অ্যালাউন্স অ্যান্ড রেকমেন্ড অ্যান অ্যাপ্রোপ্রিয়েট ফর্মুলেশন ফর দ্য প্রপোজড পে স্ট্রাকচার। ডিয়ারনেস অ্যালাউন্সের ক্ষেত্রে সুপ্রিম কোর্ট ক্যাটাগরিক্যালি বলে দিয়েছে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স। তাহলে এখানে টু রিভিউ দ্য ডিয়ারনেস অ্যালাউন্স অ্যান্ড রেকমেন্ড অ্যাপ্রোপ্রিয়েট ফর্মুলেশন, তার মানে কি রাজ্যের ক্ষেত্রে স্টেট কনজিউমার প্রাইস ইন্ডেক্স করতে চাইছে না, যেটা আগের মমতা বেতন কমিশনের সময় বলেছিলেন তারা। এটা তো হয় না। কনজিউমার প্রাইস ইন্ডেক্স ভারতবর্ষে এক জায়গা থেকে নির্ধারিত হয়, তার দ্বারাই সারা ভারতবর্ষ পরিচালিত হয়। কি কেন্দ্রীয় সরকারি কর্মচারী, কি রাজ্য সরকারি কর্মচারী, সেইভাবে দিয়ে আমরা। ফলে এই অশনি সংকেতটা আমরা এর মধ্যে দিয়ে একটা দেখতে পাচ্ছি। টু রিভিউ দ্য পেনশন অ্যান্ড অ্যাফিলিয়েট বেনিফিটস। পেনশন তো পেনশন নর্মস আছে, পেনশন আইন আছে, যদিও এখন আমরা দেখেছি পে কমিশন PFRDA যে অ্যাক্ট আছে তার যে চেয়ারম্যান তিনি কলকাতায় এসে বলেছেন পশ্চিমবঙ্গে পেনশন বেসরকারীকরণ হয়নি, PFRDA এর অধীন হয়নি, তার মধ্যে নিয়ে আসতে হবে। তাহলে কি তারা প্রভোগ করছেন সরকারকে? আমরা মনে করি, এর আগের দিনও বলেছি, আরেকবারও বলছি, যে পেনশন কোনো দয়ার দান নয়। ভারতবর্ষের সংবিধান অনুযায়ী পেনশনটা আমার অধিকার, আমার কনস্টিটিউশনাল রাইট। ইউনিফাইড পেনশন স্কিম, নিউ পেনশন স্কিমের পরিবর্তে এখন সেন্ট্রাল গভর্নমেন্ট ইন্ট্রোডিউস করেছিল। অনেকে ভাবছেন যে সেন্ট্রাল গভর্নমেন্ট বলছে যে অন্ততপক্ষে 50% বেসিক অ্যাসিওর্ড করে দেওয়া হচ্ছে, কিন্তু তার কন্ডিশন কি ইউনিফাইড পেনশন স্কিমে? যে সাবজেক্ট টু কন্ডিশন, যদি শেয়ার মার্কেটে আপনার যে টাকাটা খাটবে সেই টাকাটা যদি বৃদ্ধি পায় তাহলে অন্তত 50% অব্দি আপনার বেসিক অ্যাসিওর্ড করা হবে। তাহলে আমার কর্মচারী সারা জীবনের কষ্টার্জিত অর্থ সেই টাকা নিয়ে যাবে, নিয়ে খাটাবে কি? কর্মচারীরা শেয়ার মার্কেটে খাটাবে? তা তো না। সেই ট্রাস্টি বোর্ডের থ্রু দিয়ে পার্টিকুলার ভারতবর্ষের কিছু কর্পোরেট সংস্থা আছে, তাদের মাধ্যমে তাদের যাতে তাদের মুনাফায় বা পুঁজিতে টান পড়েছে সেই পুঁজির যোগান দেবে এখন সরকারি কর্মচারীরা। তার জন্য পেনশনটাকে বেসরকারি করা। তাহলে সংবিধানকে রক্ষা করতে গেলে সংবিধানের যে নিয়ম আছে সেগুলোকেও প্রপারলি ফলো করা উচিত। ফলে এই বিষয়গুলো নিয়ে যাতে আমরা পে কমিশনের কাছে বলতে পারি। আর ফিটমেন্ট বেনিফিট যেগুলো বলছিলেন, দেখুন অতীতে 6টা বেতন কমিশন হয়েছে, যে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন কমিশন হয়ে গেছে, তারপরে সরকারি কর্মচারীদের ক্ষেত্রে বেতন কমিশন হয়েছে। এবার তার ভিন্ন পার্সপেক্টিভ, এখনো সেন্ট্রাল গভর্নমেন্টের পে স্ট্রাকচারে কিছু ফাইনালাইজ হয়নি। JCM স্টাফ সাইড তারা একটা প্রপোজাল দিয়েছে, 5 জনের একটা পরিবার ক্যালকুলেশন করে একটা বাস্কেট তৈরি করে সেখানে এই সময়ে দাঁড়িয়ে আরো কোন কোন নতুন আইটেমগুলো এসেন্সিয়াল। আজ থেকে 20 বছর আগে মোবাইল ছিল না, ইন্টারনেট ভরতে হতো না। এখন গ্রাম স্তরে আমাদের সেকেন্ড ANM যারা আছেন, আশাকর্মী আছেন, দেখলেন একজন আশাকর্মী কার্যত জনপ্রতিনিধি যেভাবে হুঙ্কার দিয়েছিলেন, অপমান করেছিলেন, তার জন্য তিনি আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হন। আশাকর্মীদের এই যে সেন্সাসের কাজ হবে, সেন্সাসের কাজে যারা যাবেন প্রত্যেকে বলা হয়েছে মোবাইলে ডেটা আপডেট করতে। তাহলে 20 বছর আগের পে কমিশন, তখন তো মোবাইলের বিষয় ছিল না, ইন্টারনেটের বিষয় ছিল না। সরকারি কাজ করতে যাচ্ছি, মোবাইলটা আমার, ডেটাও আমাকে ব্যয় করতে হচ্ছে, কিন্তু সরকারি কাজটা করছি। তাহলে যদি ডেটাটা ব্যয় করতে হয় তাহলে আমার কনজিউমার আইটেমের মধ্যে এখন ডেটাটাও ইনক্লুড হওয়ার প্রয়োজন। ফলে এই যে নতুন বাস্কেট JCM যেভাবে বলেছেন, একদম সেই ফর্মুলা ধরে আমরা মনে করি যথার্থভাবে তারা JCM স্টাফ সাইট এই বিষয়টা উল্লেখ করেছেন, সেভাবেই যাতে আগামী দিনে পে কমিশন কার্যকরী হয়। রাজ্য সরকার 7ম বেতন কমিশন নোটিফিকেশন জারি করেছেন, বলেছেন 31 ডিসেম্বরের মধ্যে এটা রিপোর্ট, 6 মাসের মধ্যে রিপোর্ট দিতে হবে। আবার বলছেন কি 2.8 the decision of the government of India on the recommendations of the 8th Central Pay Commission may also be taken into consideration. আর 8 পে কমিশন তো ডিসেম্বরের মধ্যে কি আদৌ আলোর রূপ দেখতে পাবে? সম্ভব? তাহলে 8 পে কমিশনকে করে দেওয়া মানে প্রচ্ছন্নভাবে যে 8 পে কমিশন হওয়া পর্যন্ত তুমি ওয়েট করো, তুমি টাইম লিঙ্গার করো, তারপরে যারা রেকমেন্ড করবে সেইভাবে তুমি বল। তাহলে এই ডবল স্ট্যান্ডার্ড পরিষ্কার হওয়া উচিত। আর দ্বিতীয় কথা, 8 পে কমিশন যদি না হয়, এখন অব্দি হয়নি, ন্যাচারালি আমাদের প্রস্তাব যে 5 ইউনিট ধরে একটা পরিবারের যা ইনপুট দরকার সে অনুযায়ী
যে যে আপনার ম্যাট্রিক্স দাঁড়াচ্ছে সেই ম্যাট্রিক্স অনুযায়ী যাতে পে কমিশন কার্যকরী হয়। জেসিএম স্যাটসাইড যা বলেছেন আমরা মনে করি যথার্থভাবে বলেছেন, আমরা আলোচনা করেছি, দেখেছি, স্টাডি করেছি, একদম সেই ক্যালকুলেশন ধরেই যাতে যথার্থভাবে আমাদের বেতন কমিশনে ক্যালকুলেট হয়। তার বাইরে রাজ্যের প্রেক্ষাপট অনুযায়ী কিছু আলাদা বিষয় তো থাকেই। সেন্ট্রাল গভর্নমেন্টের ক্ষেত্রে 1 থেকে 3 নম্বর স্কেল নেই, গ্রুপ বি কর্মচারীদের স্কেল নেই। পশ্চিমবঙ্গে এখনো গ্রুপ বি কর্মচারী আছেন 1 নম্বর স্কেল থেকে অবস্থান করেন, এবং 80 সাল কেন তার আগে প্রথম যখন পে কমিশন হয় সেই সময় তৎকালীন বামফ্রন্ট সরকার নীতিগত সিদ্ধান্ত নিয়েছিলেন যে গ্রুপ ডি কর্মচারীদের বেতন মন্ত্রিসভার সদস্যের জনপ্রতিনিধির বেতনের অন্তত 1 টাকা যেন বেশি হয়। আজকে সে দৃষ্টিভঙ্গি নেই। একই সাথে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতনের স্কেলের থেকে, ন্যূনতম বেতনের স্কেল থেকেও যাতে 1 টাকা বেশি হয়, সে দৃষ্টিভঙ্গিকে মান্যতা দিয়েই গ্রুপ ডি কর্মচারীদের ক্ষেত্রেও সমানভাবে মিনিমাম পে যে ক্যালকুলেশন করা হয়েছে 69,000 সেটাকে ধরে নিয়েই সেভাবেও আমাদের দাবি। আর এই পে কমিশন আমরা মনে করি যে পঞ্চম বেতন কমিশন ক্যাটাগরিক্যালি যেভাবে বলেছিল যে স্টেট অফ এমপ্লয়িজ এআইসিপিআই যেমন, তেমনি গ্রান্টিং এড বোর্ড কর্পোরেশন নোটিফিকেশনেও আছে, তাও সবার ক্ষেত্রে প্রযোজ্য হবে। সেক্ষেত্রে দাঁড়িয়ে আজকে আমরা দেখছি যে শিক্ষা ব্যবস্থাটা কোন দিকে যাচ্ছে। চাকরি পেয়েছেন সরকারের দুর্নীতির জন্য, সরকারের মদতে তৎকালীন শাসক দলের দুর্নীতির জন্য নতুন করে বেকারত্ব চালা করতে হচ্ছে। চাকরি পেয়ে তারা এখন রাস্তায় বসছেন। 16 সালের টেন্টেড আনটেন্টেড বিভাজন করা হচ্ছে। যোগ্য এমআরসি থাকা সত্ত্বেও তারা চাকরি থেকে বঞ্চিত হচ্ছেন। আর আজকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, তৎকালীন বিরোধী দলের নেতা, সেই আন্দোলনের পাশে থেকে বলেছে আমরা সর্বোত্তর সমস্ত ধরনের সহযোগিতা করব, যোগ্যরা যাতে চাকরি পান। আজকে যোগ্যরা রাস্তায় বসে আছে। এবং যে মিছিল হলো কিছুদিন আগে, পুলিশরা মহিলাদের উপর আক্রমণ করেছে। গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিক পদ্ধতিতে নিজের হকের পাওনা বুঝে নিতে তারা রাস্তায় নেমেছে। তারা কিন্তু কারোর মুখের দিকে তাকিয়ে, সরকারের মুখের দিকে বা পুলিশের মুখের দিকে তাকিয়ে আন্দোলন নামেন। তাদের প্রয়োজন অনুযায়ী ভারতবর্ষের সংবিধান যে রাইট দিয়েছে, রাইট টু লিভ, সেই রাইট টু লিভ অনুযায়ী তারা আন্দোলন নেমেছেন। আজকে তাদের উপর বর্বরচিত আক্রমণ করা হয়েছে। আজকে আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখি যেই মুখ খুলছেন প্রতিবাদে যাচ্ছেন, খেতে চাইছেন। প্রতিবাদ মানে কিন্তু সরকারের বিরোধিতার বিষয় না। সরকার যে পদক্ষেপ নিচ্ছেন, যদি মনে হয় আমার যে এই পদক্ষেপটা নেতিবাচক, তার মধ্যে দিয়ে সরকারই এফেক্টেড হতে পারে। এই যে নেতাজির বিষয়টা নেতাজিকে নিয়ে যে কুরুচিকর মন্তব্য করা হল, তারপরে মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে ঘোষণা করলেন জনপ্রতিনিধিকে একটা করে সেবা কেন্দ্র করতে হবে, তার নাম দিতে হবে নেতাজি সুভাষচন্দ্র বসুর নামে, এবং তার সাথে যেটা যুক্ত করলেন যে নেতাজি সুভাষচন্দ্র বসুর ফটো টাঙাতে হবে, তাতে অবশ্যই ধুতি পাঞ্জাবি পরা নেতাজি সুভাষচন্দ্র বসুর ছবি টাঙানো হয়। অর্থাৎ আজাদিন ফৌজের কোট প্যান্ট পরার নেতাজি সুভাষচন্দ্র চলবে না, ধুতি পাঞ্জাবি পরা নেতাজি সুভাষচন্দ্র বসুকে টাঙাতে হবে। এটা সেগ্রিগেট করা। নেতাজি সুভাষচন্দ্র বসু ইটসেলফ ফ্রিডম ফাইটার। ভারতবর্ষ আজকে অনেকে বলছেন যে বিশ্বকে নাকি নেতাজি এই সরকার এসে চিনিয়েছে, ভারতবর্ষের সরকার এসে বিশ্বে। অর্থাৎ নেতাজিকে বিশ্বকে চেনাতে সরকারের দরকার হয় না। নেতাজি সুভাষচন্দ্র বসু তার কার্যকলাপের মধ্যে দিয়ে সারা বিশ্বে সমানভাবে মর্যাদা পাচ্ছেন, অধিকার। তাহলে নতুন নতুন কনসেপ্ট, নতুন নতুন থিওরি নামানো হচ্ছে, ইতিহাসটাকে ভুলিয়ে দেওয়ার প্রক্রিয়া, যাতে মানুষ শিক্ষিত হতে না পারে, যার জন্য শিক্ষা ব্যবস্থার ওপর আক্রমণ, যার জন্য ওই শূন্য পদে টিচার নিয়োগ করা হচ্ছে না। টিচারদের এখন এডুকেশন দেওয়ার তুলনায় অন্যান্য কাজ বেশি করতে হচ্ছে। টিচারদের বিভিন্ন ট্রান্সফারের বিভিন্ন প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে। আসলে স্টুডেন্টকে অ্যাট্রাক্ট করতে পারেন, স্টুডেন্টকে টেনে আনতে পারেন একজন শিক্ষক মহাশয় তার ভূমিকার মধ্যে দিয়ে, যদি সরকারের নীতি হয় যে শিক্ষাটাকে আরো বেশি করে প্রসারিত করা, অবৈতনিক ব্যবস্থার মধ্যে দিয়ে সরকারের দায়িত্ব, রাষ্ট্রের দায়িত্ব শিক্ষা ব্যবস্থা, আজকে সেই জায়গার উপর আক্রমণ হচ্ছে। ফলে বিভিন্ন যে দেখছেন রিজার্ভেশন ক্যাটাগরির ক্ষেত্রে ওবিসির যে এসএসসি প্যানেলে যে ওবিসির কমিয়ে দেওয়া হলো, এই বিষয়টা নিয়ে কি বলবেন? দেখুন, ভয়ঙ্কর হচ্ছে এর আগের সরকার পশ্চিমবঙ্গে সেটা করেছেন। শিক্ষা ব্যবস্থাটাকে মানে একদিকে বেসরকারীকরণ করার পথকে প্রশস্ত করা, আর শিক্ষার সাথে যারা যুক্ত
কি শিক্ষক মহাশয়, কি শিক্ষাকর্মী, কি ছাত্ররা তাদের জীবন, তাদের ভবিষ্যৎ থেকে নষ্ট করে দেওয়ার যা যা পন্থা অবলম্বন করেছে, সব ধরনের পন্থা অবলম্বন করেছে। চাকরি বিক্রি হয়েছে, নতুন করে তাদের বেকারত্বের যারা যন্ত্রণা ভুগতে হচ্ছে, সেখানে দাঁড়িয়ে বিক্রি করতে গিয়ে ওবিসির নানান ক্যাটাগরি তারা তৈরি করেছিলেন। এখন এই সরকার সে আরেক ধরনের ক্যাটাগরি করছেন। আলটিমেটলি সাফার কারা করছে? প্রতি বছর স্টুডেন্টরা নতুন করে শিক্ষাগত যোগ্যতা অর্জন করছে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস করছেন, বেরোচ্ছেন, গ্র্যাজুয়েশন, হায়ার স্টাডিজ করছেন, করে কাজের বাজার নেই, ফলে বঞ্চিত হচ্ছে। রিজার্ভেশন ক্যাটাগরি, রিজার্ভেশন যা নর্মস আছে সেই ধরনের রিজার্ভেশন ক্যাটাগরি থাকা উচিত, সেই মতোই ব্যবস্থা নেওয়া উচিত, সেই স্ট্যান্ড থাকা উচিত। এটা তো কারোর খুশি মতো হতে পারে না। ভারতবর্ষের একদম অষ্টম তফসিলের মধ্যে দিয়ে রিজার্ভেশনে কারা কারা পড়বেন না পড়বেন ভারতবর্ষের আইন সেটা বলে দিয়েছে, সেই আইনকে মান্যতা দিতে হয়, আর আইনকে মান্যতা দেওয়া হচ্ছে। একদম শেষের দিকে একটা প্রশ্ন রাখবো যে এসএসসি যে প্যানেল দীর্ঘদিন ধরে একটা প্রসেসে প্যানেল হয়ে আসছিল, এখন সেই প্যানেলেরও পরিবর্তন আমরা দেখলাম যে রামকৃষ্ণ মিশনের স্বামীজিদের ইনক্লুড করা হয়েছে, আইআইএম এর একজন প্রফেসরকে ইনক্লুড করা হয়েছে। এটা কতটা ফ্রুটফুল বলে মনে করছেন? দেখুন, এর আগের সরকার এই শিক্ষা ব্যবস্থার মধ্যে সম্পূর্ণ মাত্রা রাজনীতিকরণ করেছে। আর এই সরকার কি রাজনীতিকরণের পরিবর্তে বৈদিকীকরণ করতে চাইছে না? নিশ্চয়ই রামকৃষ্ণ মিশনের যারা আছেন তারা ওয়েল এডুকেটেড, রামকৃষ্ণ মিশনের যথেষ্ট সুনাম আছে। রামকৃষ্ণ মিশন পশ্চিমবঙ্গের আর 5টা বাঙালির হৃদয়ের মধ্যে আছে, অবশ্য তাদেরকে যুক্ত করতেই পারেন, কিন্তু সরকারি কাঠামো তো আছে, আরো বহু ব্যক্তিত্ব আছে, প্রফেশনালি যারা অভিজ্ঞ, প্রশাসন পরিচালনার অভিজ্ঞ দক্ষতা আছে, এরকম বহু মানুষজনও আছে, তাদেরকেও নেওয়া দিতে পারে।